উপস্থিত গুণীজন মহারাজ এবং শ্রী শ্রী রামকৃষ্ণদেবের চরণে আমার শতকোটি প্রণাম। আমি অত্যন্ত আপ্লুত যে এখানে এরকম একটি জায়গাতে আমাকে অনুরোধ করা হয়েছে মহারাজের, মানে আমি অনুরোধ ফেলতে পারিনি, এমন ভাবে উনি বললেন। তো আমি তো সবসময় তো সৌভাগ্য হয় না, হয়তো কোথায় ডাক দিই, মানে কোন ডাকে সাড়া দিই আর কোন ডাকে সাড়া দিই না, কোথায় যে বঞ্চিত হই আর কোথায় যে নির্বাচিত হই এখনো বুঝে উঠতে পারিনি। তো আমার পরম সৌভাগ্য যে বিদুষী অনিতা বসু, লক্ষ্মীনারায়ণ বাবু এবং আপনারা এখানে হাজির হয়েছেন। নিতান্তই অর্বাচীনের মতো যদি কিছু কথা বলে থেকে ক্ষমা করবেন। আসলে আমার সাথে একটি আলোচনা হয়েছিল যে এই সময় দাঁড়িয়ে বিবেকানন্দের স্বদেশ চেতনা, শিল্পচর্চা এবং তার প্রাসঙ্গিকতা, এইটিকে নিয়ে যদি একটু কিছু আমরা নিজেরাই যদি একটুখানি একটু আড্ডার ছলে ব্যাপারটা করতে পারি আর কি। এখন মুশকিল যেটা হচ্ছে, আমি পণ্ডিত নই, নেহাতি সাধারণ একজন মানুষ, একটু শিল্পচর্চা করি, চেষ্টা করি হাতে কলমে করতে। এই হাতে কলমে করার ফলে যেটা হয়, শিল্প বা যাপনের সাথে একটা প্রত্যক্ষ বন্ধুত্ব গড়ে ওঠে। আমি মুগ্ধ হয়ে শুনছিলাম অনিতাদির বক্তব্য। এই বক্তব্যের মধ্যে একটা ফেথফুলনেস আছে। এই ফেথফুলনেসটা কেন? যে উনি প্রত্যক্ষ করেছেন, সামনাসামনি দাঁড়িয়েছেন। সামনাসামনি দাঁড়ানোর পরে যেটা হয়েছে, ওনার অর্জিত জ্ঞান, অর্জিত বোধ, সেই সব মিলিয়ে একটি কথোপকথন হয়েছে। আরেকটি দেশের, আরেকটি গোলার্ধের সংস্কৃতির চেতনার সাথে ভারতের, ওনার তো স্থিতি ভারত, ফলে উনি তো যেটা বই নিয়ে গেছেন সেটা তো ভারতবর্ষকেই বই নিয়ে গেছেন। কিন্তু বিভাজন তো আমরা করি। এই বিভাজনের পরবর্তীতে যেটা ঘটেছে সেটা অনেক ক্ষেত্রে বিষম ফল হয়, অনেক ক্ষেত্রে হয়তো হয় না, কিন্তু ভার বহন করে যেতে হয়। যিনি গুরু ভার বহন করে তিনি তো গুরুর। তো উনি সেই ভারটা বহন করে এসেছেন। আমাদের সৌভাগ্য, ওনার সেই ফেথফুলনেস অফ অবজারভেশন, ওনার সেই প্রত্যক্ষদর্শিতা আমাদের সাথে শেয়ার করেছেন। আমরা ধন্য। ঘটনাটা ঘটবে এবার, আমরা ওনার সেই প্রত্যক্ষদর্শিতা কতটা বয়ে নিয়ে যাব। তো আজকে হয়তো এই মানবীয় নেওয়ার দিনে শুনলাম এরকম একটি আসন্ন গধূলির একটি সময়, এখানে গঙ্গা প্রবাহিত, সবটা মিলিয়ে চমৎকার একটি পরিবেশ। এইবারে আমরা পড়ব গিয়ে একটি ভয়ঙ্কর একটি শব্দ, ভয়ঙ্কর কতগুলি দৃশ্য দূষণ, হয়তো আরো সুন্দর কতগুলি মানুষের সাথে মেশা, এরকম একটা অদ্ভুত একটা এস্থেটিক্স এর মধ্যে, অদ্ভুত একটা নান্দনিক পরিবেশের মধ্যে। এইবারে এই আলো আমরা কতটা বই নিয়ে যেতে পারবো, সেটা হচ্ছে আমাদের পরীক্ষা। তো চেষ্টা করি হয়তো সেই পরীক্ষাতে সবসময় পাশ করার, কিন্তু অধিকাংশ সময় ফেল করি। আমি দেখেছি আমার ক্ষেত্রে এটাই ঘটে আর কি। যারা এখানে রয়েছেন নানা রকম বয়সী মানুষ, আর এখানে মুশকিলটা হচ্ছে না, বিবেকানন্দকে নিয়ে কিছু কথা বলতে গেলে ভয় হয়। আমার ওই প্রত্যক্ষদর্শিতা নেই, সেই পাণ্ডিত্য বা সেই বিদ্যার জায়গাটাও বড় সংকীর্ণ হয়তো। কিন্তু যতটুকু শুনেছিলাম সেই তাতে করে গল্পচ্ছলের মতো যেটাকে বুঝতে পারলাম, তো সেই ঘটনাটা মনে পড়ে গেল 11ই সেপ্টেম্বর, যখন বিদেশ বিভুঁয়ে এক সন্ন্যাসী কাগজপত্র হারিয়ে ফেলেছেন। তো পথশ্রান্ত, এইবারে ঠিক 541 নম্বর ডিয়ারবোর্ন এভিনিউর এই যে ছবিতে দেখছেন, এই সেই বাড়ি, এই বাড়িটির সামনে সেই সন্ন্যাসী অপেক্ষা করছিলেন। ওই বাড়ি থেকে বেরিয়ে এসে এক মহিলা, তিনি জিজ্ঞাসা করলেন তাকে, আপনি কি ধর্ম সম্মেলনে এসেছেন? বলে হ্যাঁ। বলে তাহলে তাকে পথ দেখাই। এই শুরু হলো। আর তার পরের দিনটাই
11ই সেপ্টেম্বর ছিল সেই মহেন্দ্রক্ষণ। সেখানে পৃথিবী সংস্কৃতির বাণী উচ্চারণ হলো ওইরকম উদাত্ত কণ্ঠে, যার আলোকে আমরা এখনো আলোকিত। আমাদের চিরঋণ এই মানুষটির প্রতি, যে মানুষটি আমাদেরকে শিখিয়েছিল শির দ্বারা সোজা রেখে কথা বলতে। আর ভারতবর্ষের সংস্কৃতির উত্তরাধিকার যে আমরা বয়ে বেড়াচ্ছি, আমরা যে উত্তরাধিকারী তার, সেইটাকে সবসময়ের জন্য স্মরণ রাখতে। অন দ্য মর্নিং অফ 10 সেপ্টেম্বর, বিবেকানন্দ মিশনের থেকে এইটা সংগ্রহ করা, 1893, an affluent locality in Chicago had a strange sight at the roadside curve of Dearborn Avenue that day. A young monk of foreign origin sat in a disleaved ochre robe, which he seemingly had no time to change for a day or two. Avakash Pandit. Somewhere en route to Chicago, Vivekananda lost the papers containing whereabouts of the organizing authorities of the religious parliament with whom he was supposed to meet after reaching there. We read a little before what he did to pass the night and no one to take him in. এই ঘটনাটার পরে সেই সাংঘাতিক একটি ছবি, এই ছবিটি আসলে আমাদের কাজটা কি শুধু এই ছবিটিকে অন্বেষণ করা নয়, যেহেতু ওই যে বললাম একটু হাতে কলমে কাজ করার অভ্যাস আমাদের আছে, সেই জন্য এই ছবিটির পেছনে এই ছবিটিকে তৈরি করা এবং এই ছবিটিকে প্রচার করার কি কি ব্যবস্থা ছিল বা কেনই বা ভাবা হয়েছিল সেটাকে খুঁজে পাওয়া। এই যে ছবিটি দেখছেন, এটি হচ্ছে একটি লিথোগ্রাফ পোস্টার প্রিন্টেড বাই গোজ লিথোগ্রাফিক্স কোম্পানি, চিকাগো। এই লিথোগ্রাফি হচ্ছে ছাপচিত্রের একটি প্রক্রিয়া। সেই প্রক্রিয়াতে এখনো দেখবেন এই যে যাত্রার পোস্টার করা হয়, এইসব লিথোগ্রাফি। হ্যাঁ, তার মানে কি মাল্টিপ্লিসিটি, অনেক একই জিনিস অনেকগুলো করা হয়। এবারে মজার ব্যাপার হচ্ছে একটি সংস্কৃতির ধারকের সাথে আরেকটি শিল্প সংস্কৃতির প্রক্রিয়া মিশে গেল। আমার খুঁজে দেখাগুলো এরকম। এই লিথোগ্রাফ আমাদের এখানে দেখবেন রাজরাজরা ছবি তোলাতেন, প্রোপাগান্ডা ফটোগ্রাফ। এটা হচ্ছে নিজেদেরকে পরিচয় করানোর জন্য। স্বামী রবি ঠাকুরের সাথে শম্ভু সাহা থাকতেন ছবি তোলার জন্য, জনমানুষে প্রচার করতে হবে হি ইজ দ্য ম্যান, না হলে না ওই অথেন্টিসিটি থাকে না, ফেথফুলনেস থাকে না। দেখুন, অর্গানাইজাররা লিথোগ্রাফের শরণাপন্ন হয়েছিল এবং শহরে এই পোস্টারটি ছড়িয়ে দিয়েছিল, কিন্তু পাশাপাশি এরকমও দেখা যায় যে সেটাও খুব বেশি সংখ্যক ছিল না। আজকের দিনে যেরকম কোনো রাজনৈতিক পোস্টার একেবারে হাটে মাঠে দেয়ালে নালা নর্দমার পাশে একেবারে ছড়িয়ে যাচ্ছে, না হলে পথ হারানো, কাগজ খোয়ানো এক সন্ন্যাসীকে পরিচয়, যখন তিনি দরজায় নক করছেন অনেকের দরজায়, হয়তো চিনতে পারতেন সেটা থেকে। তো অপ্রতুল সংখ্যায় না হলেও কিছু তো ছাপানো হয়েছিল এই পোস্টার, এবং সেই পোস্টার কিন্তু শহরে বিভিন্ন জায়গাতে দেওয়া হয়েছিল। এই লিথোগ্রাফিক পোস্টার পরবর্তীকালে আমাদের এখানে জনপ্রিয় হলো, ছাপচিত্র শৈলীর একটি জনপ্রিয় অংশ হিসেবে, জনপ্রিয় প্রক্রিয়া হিসেবে এটা গ্রহণযোগ্য হলো। ফলে এই যে দেখুন, একজন মানুষ সে সংস্কৃতির আরেকটি টেকনিকের সাথে, প্রক্রিয়ার সাথে কিভাবে বাহিত হয়ে থাকছে। হ্যাঁ, আজকে এগুলো তো খুব ইম্পর্টেন্ট, আপনারা সবাই পরিচিত। 11/9/1893 আর্ট ইনস্টিটিউশন, চিকাগো। মজার ব্যাপার হচ্ছে বক্তৃতাটা হচ্ছে আর্ট ইনস্টিটিউশনে, কমিউনিটি সেন্টার হিসেবেও যেটা পরিগণিত হয়েছে সেটা কিন্তু আর্ট ইনস্টিটিউশন, একটি শিল্প প্রতিষ্ঠান। সেই শিল্প প্রতিষ্ঠানে ধর্ম মহাসম্মেলন হচ্ছে, সারা পৃথিবী থেকে মানুষ এসেছে। দেখুন, শিল্পকে বয়ে নিয়ে যাওয়ার কি অছিলা, কি প্রক্রিয়া। আমাদের এইরকম ভাবে যদি না দেখি, 2026 সালেও আমরা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাব, সংস্কৃতি থেকে, অভিমুখ থেকে বিচ্ছিন্ন হব। এই হচ্ছে দ্য আর্ট ইনস্টিটিউট অফ চিকাগো। মজার ব্যাপার এখানে দেখুন, বিভিন্ন সময় বদলে বদলে যায় এক একটি শীর্ষ নাম, এক একটি ডায়ালগ। এখানে 3টি জানালা আছে,
কিন্তু জানালাতে 3 ধরনের স্লোগান আছে, দুটো স্লোগান কাটা আছে। একটা স্লোগান আছে থিঙ্কিং অফ ইউ, তারপরে স্লোগানটা গেছে আই মিন মি। আসল স্লোগানটা এখানে গেছে। দেখুন কিরকম ভাবে মহাত্মারা যে কথাগুলো বলে গেছে মিলে যাচ্ছে কোন জায়গা থেকে। আই মিন ইউ, আমি নই তুমি, আমরা নয় তোমরা। তো এই যে মিলে যাওয়াটা, মিলিয়ে ঘোরাটা, একটি আর্ট ইনস্টিটিউশন সে কত রকম প্রক্রিয়াতে, কত রকম প্রতীকে, কত রকম চিহ্নিত দেখাচ্ছে, আসলে ওই সংস্কৃতির বাহক হিসেবেই কাজ করছে এই সেই আর্ট ইনস্টিটিউশন। আপনারা একেবারে উপরে ডান দিকে দেখছেন 1890 সালের ওল্ডেস্ট ফটোগ্রাফ, আর ওই নিচে আরেকটি চিত্র আছে যেটি সেই লাইব্রেরি হল যেখানে সেই বক্তৃতাটা দেওয়া হয়েছিল। আমি কৃতজ্ঞ রামকৃষ্ণ বেদান্ত মিশনের কাছে, তাদের কাছ থেকে এই ছবিগুলো সংগ্রহ করতে পেরেছি। মজার ব্যাপার হচ্ছে আমি কৃতজ্ঞ আরো রামকৃষ্ণ মিশনের মহারাজদের কাছে, যখন আমাকে অনুরোধ করা হলো তখন আমি বললাম আমি কোন পথে হাঁটবো, তো এই গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতো তাদের পথেই হাঁটলাম, আর তাদের শরণাপন্ন হয়ে আমি একটু শিক্ষিত হওয়ার চেষ্টা করলাম। তো এবারে একটি মজার ঘটনা ঘটলো। এই মানুষটা গেলেন কিন্তু ওখানে সব শিল্প প্রতিষ্ঠানগুলোতে ঘুরতে, মিউজিয়ামগুলোতে ঘুরতে, আর 13ই আগস্ট 1900 পৃথিবী বিখ্যাত ভাস্কর রদা স্টুডিওতে গেলেন দেখা করতে। আমি যখন এই বিষয়টাকে নিয়ে আলোচনা করছি, আমার অগ্রজ ভাস্কর শ্রদ্ধেয় বিমল কুণ্ডু এখানে উপস্থিত, আমরা ঘটনাচক্রে একসাথেই এসেছি। বিমলদা আমাকে বলেছিল পার্থ খোঁজ নিয়ত, বিবেকানন্দ কিন্তু রদার স্টুডিওতে গিয়েছিলেন, ওনার সাথে কিন্তু মিলিত হয়েছিলেন, এবং সেই আমি এই বেদান্ত মিশনের এটা অসাধারণ পিডিএফ আছে, আপনারা দেখতে পারেন। ওটা দেখলে গোটা সময়টা ডে টু ডে প্রত্যেকটা দিনলিপি সেখানে লেখা আছে। কোন দিন কার সাথে গেছেন, মিট করেছেন, কোন দিন কোন সময় কোথায় গেছেন, কিভাবে গেছেন, সবকিছু। এবং সেটা দেখে আমাদের মতো এই সামান্য শিল্প যারা চর্চা করেন মুগ্ধ হয়েছি, আশান্বিত হয়েছি, এবং মানে আরো আরো মনে হয় এইরকম মহাত্মাদের পাই যতদিন নতজানু হয়ে থাকতে পারবো ততই হয়তো মঙ্গল বলে ভাববো। শিল্পকে জড়িয়ে ধরেছেন, এই যে প্রণত হয়ে থাকা শিল্পের প্রতি, সেটা আমাদের কাছে বড় শিক্ষা। সে তার যাবতীয় কর্মপরিধিতে তিনি জড়িয়ে রেখে দিয়েছেন। তারপরে আসছে আবার সেই দিকপালরা, ভারতবর্ষে এসে উপস্থিত হচ্ছেন সিস্টার নিবেদিতা, এই মহিষী মহিলা। তিনি আমাদের এখানকার ভারত আত্মাকে কিভাবে সাবালক করছেন। মজার ব্যাপার, একটা জিনিস খেয়াল রাখতে হবে, 1864 সালে কলকাতার গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট তৈরি হয়ে গেছে, তখন নাম ছিল গভর্নমেন্ট স্কুল অফ আর্ট অ্যান্ড ক্রাফট। তার আগে চেন্নাই স্কুল, মাদ্রাস আর্ট কলেজ তৈরি হয়ে গেছে। কিন্তু ব্যাপার যেটা ছিল, এই শিল্প প্রতিষ্ঠানগুলো তৈরি করার পেছনে অভিপ্রায় ছিল হচ্ছে একেবারে ছবি নকল করানো। হ্যাঁ, সেটা বটানি থেকে জুলজি, সব ক্ষেত্রে সব রকম ভাবে ফটোগ্রাফিক রিপ্রেজেন্টেশন যদি থাকে, যাতে থাকে। হ্যাঁ, তো সেগুলো তৈরি করার পরে তারপরে এই 3 মহাত্মা তারা এসে পথ দেখালো, এবং তার একেবারে পিভটাল রোলে ছিলেন কিন্তু স্বামীজি। পরবর্তীকালে অনেক বই, সেই বইতে আরো বিষয় লেখা আছে, ডিটেলস করে লেখা আছে। The 3 ideologues, Havel, Nivedita and Kumar Swami, seem to speak with one voice. Only later did the intellectual differences become evident. Havel furnished the aesthetic, Nivedita the moral, and Kumar Swami the metaphysical content of Swadeshi doctrine. Nivedita was the most fiery, Kumar Swami the most persuasive, but Havel was the most systematic critic of naturalism. কে বলছেন? ডক্টর পার্থ মিটার। এই যে 3 জনের যে দেখানো পথ, আসলে সেই পথের
মহাপথিক যিনি ছিলেন তিনি ছিলেন স্বামী বিবেকানন্দ। এবং এরপরে কি হলো, এনারা যখন যুক্ত হচ্ছেন, শিল্প তখন ভারতবর্ষের একটা ন্যাশনাল রিফর্মেশনের উইপন হয়ে যাচ্ছে। এই ন্যাশনাল রিফর্মেশনের উইপন করে দেওয়ার পেছনে মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, তাদের পথেই কিন্তু পরবর্তীরা হেঁটেছে। এবং সাবালকত্বের একটি সোপান হিসেবে অবনীন্দ্রনাথকে গিয়ে বলল যে এইবারে তোমার ছাত্রছাত্রীদের সংঘ শিল্প দেখতে পাঠাও, অজন্তায় যাও। ভারতাত্মার উত্তরাধিকারী, যে প্রবল উত্তরাধিকারী আমাদের মধ্যে বর্তেছে, তার সাথে সম্যক পরিচয় লাভ করুক এরা। তারপরে আস্তে আস্তে এই যে সাবালকত্বের দিকে যাওয়া, তার কিন্তু ওই ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল এদের নির্দেশে। হ্যাঁ, অবন ঠাকুর তার ছাত্রদের পাঠালেন, নন্দলাল বসু, সুরেনকর ইত্যাদিরা গিয়ে উপস্থিত হলেন এবং এই ঐশ্বর্যকে, এই যে বললাম প্রত্যক্ষদর্শিতাকে তারা ছবি এঁকে, তারা সাহিত্য রচনা করে জনগণ গ্রাহ্য করে তুললেন। এই জনগণ গ্রাহ্য করে তোলাটাই আসলে শিল্পের এবং শিল্পীদের প্রধান ভূমিকা থাকে। যেই অনিতাদেবীর যেই কাজগুলো উনি দেখালেন, আসলে যুগে যুগে শিল্পীরা যে কোনো একটি ধারণার বা ভাবের জনগণ গ্রাহ্যতা তৈরি করেছে এই প্রতীকগুলোর মাধ্যমে। আর তার সাথে যুক্ত হয়ে গেছে কি ভূগোল। এই ভূগোলটা কিরকম ভাবে যুক্ত হয়, দেখুন বাংলাতে যা ভাস্কর্য রচনা হয়, সেই ভাস্কর্যের মাধ্যম হিসেবে কিন্তু খুব বেশি পাথর নেই, কারণ এই বাংলা কিন্তু পাথুরে জায়গা নয়। আপনার উত্তর ভারতে যান, দক্ষিণ ভারতে যান, দেখবেন প্রচুর পাথর আছে, কারণ সেখানে ওই অ্যাভেলেবিলিটি আছে। এইভাবে কি হয়, শিল্পের সাথে ভূগোল যুক্ত হয়ে যায়। এইভাবে কি হয়, একটা সংস্কৃতি চর্চার সাথে লোকাল অ্যাভেলেবল মেটেরিয়াল গুলো যুক্ত হয়ে যায়। আজকে এই যুক্ত হয়ে যাওয়ার পরেও কতগুলো ব্যতিক্রম থাকে, সেই ব্যতিক্রমগুলোর অন্যতম নিদর্শন আমি এই ফাঁকে বলিনি, রামকিঙ্কর বেইজ। রামকিঙ্কর বেইজ কি করলেন, অদ্ভুত কাজ, কতগুলো অপবস্তুকে শিল্প বস্তুতে পরিণত করে ফেললেন। নদীর ধারের কাঁকড় আর কতগুলি সিমেন্ট, কোনোদিন বলেনি এগুলো দিয়ে শিল্প নির্মাণ করা যায়। তিনি সেগুলোকে একত্রিত করে সাঁওতাল পরিবার থেকে শুরু করে এই শিল্প নির্মাণ তৈরি করে দিলেন। রামকিঙ্কর বেইজের কিন্তু হাতে গোনা কয়েকটি ব্রোঞ্জ আছে। মাধ্যম হিসেবে কিন্তু যাকে আমরা অপবস্তু বলে জেনেছি, তাকেই শিল্প বস্তুতে পরিণত করছেন। পাশাপাশি দেখতে পাচ্ছি আরেকটি চর্চা চলছে, বেঙ্গল স্কুল। এই বেঙ্গল স্কুলের চর্চা চলছে, নিবেদিতার অনুপ্রেরণা, ভারত মাতা, তাকে প্রায় সামনে রেখে ভারত মাতার রচনা অবন ঠাকুর। কিন্তু অবন ঠাকুর বুঝেছিলেন আসলে উনি যে কাজগুলো করতেন সেগুলোর আকারে দৈর্ঘ্যে প্রস্থে ছোট। উনি এই হচ্ছে এই মহাত্মাদের না দূরদর্শিতা। উনি বললেন বড় কিছু করতে হবে। আমরা যেটাকে পপুলার আর্ট বলি, পাবলিক আর্ট বলি, জানলেন পাবলিক আর্টের তিনটে পিলার হয়। তিনটে পিলার হয় পাবলিক আর্টের। একটা পিলার হচ্ছে মূর্তি, স্কাল্পচার, বোথ কোটেড অ্যান্ড আনকোটেড। সে জননায়কেরও মূর্তি হতে পারে, আর মন্দিরে পুজো করার বা মন্দির গাত্রের মূর্তিও হতে পারে। যেটাকে বলছি কোটেড, সেটাকে রং করা আছে, আর যা আনকোটেড তাতে রং করা নেই, সেই মাধ্যমের রংটাই আছে। তারপরে আসছে কি ফ্রেস্কোস, মিউরালস। এই ফ্রেস্কো বা মিউরাল দেখবেন নির্দিষ্ট কোনো সময় নেই, যে কোনো সময় দেখতে পারেন। ধরুন শ্রীকৃষ্ণ রাধাকে চাঁদ দেখাচ্ছে, নরেন ঠাকুর এঁকে ফেললেন, সেটা দোজ আর ফর দ্য এলিট, নট ফর দ্য পাবলিক। ওটি এই সংগ্রহশালাতেই থাকবে বা কারুর নিয়ন্ত্রণে থাকবে, যিনি ওটি ফরমাইশ করেছিলেন বা যিনি ওটি একাকী সংগ্রহ করেছিলেন, জনগণের জন্য না, কিন্তু নট ফর দ্য পাবলিক। এই জনগণের জন্য যখন হবে, তার নির্দিষ্ট কতগুলি প্যারামিটার থাকবে, 365 দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো ক্ষণে, এবং যে কোনো শ্রেণীর মানুষ। তো মিউরাল হচ্ছে তার আরেকটি অন্যতম লক্ষণ,
সেই মিউরালের প্রতি অনুপ্রাণিত করেছিলেন, অজন্তা মিউরাল দেখার কথা বলেছিলেন, এবং সবটার পেছনেই কিন্তু ওই মহান মানুষটির ভাবধারা। আর তারপরে কি আসছে? ছাপচিত্র, প্রিন্ট। পপুলার আর্ট বা পাবলিক আর্টের অন্যতম মাধ্যম হচ্ছে প্রিন্ট। যখনই প্রিন্ট হচ্ছে, যখনই ছাপা হচ্ছে, তখন সংখ্যা বেড়ে যাচ্ছে, একটি ছবি অনেক ছবিতে চলে আসছে, আর যখন অনেক ছবি হয়ে যাচ্ছে তখন অনেক মানুষের ঘরে চলে আসছে। এই হচ্ছে আমি ইচ্ছে বোঝার ফলে এই ছাপচিত্রটা আরেকটা পিলার হয়ে গেল। হ্যাঁ, এই সব লক্ষণগুলো কিন্তু উনি দেখেছিলেন। ওই এমনি কিন্তু ওই চিকাগোতে গিয়ে ওই গুটিকয়ের কথা বলেননি, কিন্তু তার ওটি ছিল আকর। তো আর সেই আকরকে যারা বয়ে বেড়ালো তাদের মধ্যে অন্যতম হচ্ছেন এই মানুষগুলো। পার্থমিটারের কথাতেই বলি, তিনজন, আনন্দকেন্দ্রিস কুমার সানি, হারবাল সাহেব এবং আমাদের এখানে সিস্টার নিবেদিতা। তাদের হাত ধরে আস্তে আস্তে সাবালকত্বের দিকে এগোচ্ছি আমরা। এগোতে এগোতে এবারে কতগুলি নিদর্শন দেখাই এই এগোনোর পরিণাম কি হয়েছিল। যে ছবিটা দেখছেন, রেখাচিত্র শিল্পাচার্য নন্দলাল বসুর করা। অমনবাবু পাঠিয়েছিলেন তো নন্দলাল বাবুকে। মজার ব্যাপার হচ্ছে, তখন বেঙ্গল স্কুল মুভমেন্ট ওয়াশ পেন্টিং, ছবিতে জল দিয়ে রং দিয়ে তাকে নরম করে, কোমল করে, কমনীয় করে করে তোলার একটা ভাব, এরকম একটা শিক্ষা নিয়ে নন্দবাবুকে নিয়ে চলে গেলেন গুরুদেব শান্তিনিকেতনে। গিয়েই আমরা এই পরিভাষায় কিছু কিছু বলা হয় হ্যাপটিক। উনি গিয়ে দেখলেন, আরে বীরভূমের এই প্রকৃতি ওই কোমল বর্ণে করব কিভাবে? বীরভূমের ওই প্রকৃতি তো রুক্ষ তুলি লাগে, সেখানে ওয়াশ পেন্টিং আসবে কিভাবে? এই গুরুর নির্দেশিত পথে গেলেন, কিন্তু গুরুকে টপকে যাওয়ার একটা অভিপ্রায় তৈরি করলেন আর স্বদেশ চেতনা ভরে দিলেন। রবীন্দ্রনাথ বলেছিলেন, মাঝে মাঝে দেখি আমাদের এখানে সংগ্রহশালাগুলোতে দেখি, সেই সংগ্রহশালাগুলোতে এসে ভিড় জমায় আসলে সশ্রমজীবী লোক। আমি অনেক সংগ্রহশালায় দেখেছি তারা পরশ্রমজীবী লোক, মানে তুমি কি শ্রম করেছো তার থেকে যে শ্রম করেছে তাকে আশ্রয় করে ফেলা হয়েছে বেশি। আমি অনিতা দেবীর কথাতে আমার ওনার এই যে পরিবেশনা, আমি অত্যন্ত মুগ্ধ হওয়ার কারণ এটি, এই ফুটওয়ার্ক। উনি মুখোমুখি দাঁড়িয়েছিলেন, ফলত পরশ্রমজীবী বলা যাচ্ছে না, সশ্রমজীবী বলতে হচ্ছে। আর আমরা যেহেতু হাতে কলমে কাজ করি, ফলে সশ্রম জীবনের কথা আমাদের সাথে কিন্তু মিলেমিশে থাকে। আর যেই অন্বেষণ কিন্তু স্বামীজির নির্দেশিত পথেই হয়েছে। এবার দেখুন, নন্দবাবু আঁকছেন যা হচ্ছে ভারতাত্মার কথা, কিভাবে নানা রকম সমাজের কর্মী মানুষদের ছবি আঁকছেন, রেখাচিত্র ভরিয়ে দিচ্ছেন, কাউকে চিঠি লিখছেন, সেখানে একটার পর একটা কর্মী মানুষদের ছবি আঁকছেন। এই হচ্ছে ভারতাত্মা, যারা তথাকথিত কিজো মানুষ, কিন্তু মহাজার ব্যাপার হচ্ছে প্রতিটি ইতিহাসের দলিল। এরকম সমুদ্রে মাছ ধরছে, 1937 সালে মহাত্মা গান্ধীর অনুরোধে হরিপুরার পোস্টার করছে, সব কিন্তু শ্রমজীবী মানুষ। এই দেখুন কামার লোহা পেটাচ্ছে, সঙ্গীতজ্ঞ গান গাইছে, হ্যাঁ, এদের রেকর্ড করে যাচ্ছেন। শিল্পীর কাজ কিন্তু ওই শ্রুতিকে মূর্ত করা, যা কিছু শোনা ছিল তা কিছু আরেকটি মাধ্যমে ট্রান্সলেট করা, সেই কাজটি করে যাচ্ছেন। এটি হচ্ছে ভারত চেতনা। এই দেখুন 1937 সাল হরিপুরা কংগ্রেস, এবং প্রত্যেকে কেউ সুতো কাটছে, কেউ ধান ঝাড়ছে, এই যে একটি সাঁওতাল পরিবার কর্মের কথা, এবং সেটাকে রেকর্ড করে যাচ্ছে নিরন্তর। সেই জন্য দেখুন এর পেছনে কতগুলি সোশ্যাল রিফরমেশনের কথা আছে, কতগুলি সোশ্যাল অ্যাক্ট একটার পরে একটা যাচ্ছে। বিনোদন দেখুন বায়োস্কোপের আকারে বিনোদন, সেটা এঁকে গেছেন। কিন্তু ফলে তো শিল্পীদের তো পারঙ্গমতা আছে। এই মুহূর্তে যেটা দেখলেন তার সেই পারদর্শিতা রয়েছে, তিনি সেটা রেখায়
অনুবাদ করতে পারবেন, তিনি সেটা পাথরে, কাঠে, মাটিতে তিনি মূর্ত করতে পারবেন। ফলত সেই তার এবার কি মুক্ত করবেন, তার পেছনে তার স্থিতিটা আসলে মুক্ত করবেন আর রেকর্ড করবেন। এই দেখুন, ফসল ভরে নিয়ে যাচ্ছে তার ছবি। মজার ব্যাপার, কামারের হাতটা আমরা দেখি, লক্ষ্য করি না, কিন্তু শিল্পীর কাজ দেখিয়ে দেওয়া। এইটি হচ্ছে ভারত চেতনার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। আমি আরেকটু দ্রুত যাই। আসলে এই দেখুন, আমি নন্দবাবুতেই শেষ করব, তারপরে আশা করব আমরা একটুখানি আলোচনায় এসে, দেখুন মেলা ফেরত, কি প্রশান্তি মুখের মধ্যে, ওই মেলাতে বিক্রি করেছে, বিক্রি হওয়ার পরে ফেরত আসছে। এইটি কিন্তু নন্দবাবুর খুব গুরুত্বপূর্ণ হাতিয়ার ছিল, এবং পরের পর উনি এই ভারত চেতনার অনুসন্ধান করে গেছেন আর সে পথ দেখিয়েছিলেন। কিন্তু এখানে একটা অসাধারণ, এই ছবিটা নিয়ে আমি না বলে পারছি না। দেখুন, মেছো, গ্রামের মেছো, তিনি নাচ ওজন করছে, হাতের তুরাদণ্ডটি দেখুন, হাতের পাল্লাটা দেখুন, এটা এখন আর এক্সিস্ট করে না। এই যে এথনোগ্রাফি, রেকর্ডিং অফ এথনোগ্রাফি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা কিন্তু ভারতাত্মার কথা। এইটি দেখুন, এই যে ছুতোর মিস্ত্রি, তার যন্ত্রপাতি সহ এগুলো রেকর্ড করে যাচ্ছে, এই করে করেই আসলে আমাদের পথ দেখিয়েছেন। এই যে বলছিলেন না, অতীতকে ভুলে যেও না, এথনোগ্রাফি বদলে যাচ্ছে। আজকে 2026-এ দাঁড়িয়ে আমরা যেভাবে পরিবাহিত হচ্ছি, আমরা যেভাবে যেই অভিমুখের দিকে যাচ্ছি, আমাদের স্থিতিকে তো বাদ দিয়ে নয়, আর আমাদেরকে ভাবনার যে চরম সীমাগুলো তৈরি করে দিয়ে গেছিলেন, সে সীমা আরো আরো র্যাপচার হচ্ছে, আরো আরো বড় হয়ে যাচ্ছে। ফলে সেই অন্বেষণেই থাকি। আমি যদি কোনো অসংলগ্ন কিছু তথ্য দিয়ে থাকি ক্ষমা করবেন। চেষ্টা করেছি আমার মতো করে বিষয়গুলোকে দেখার। আপনারা সবাই ভালো থাকবেন। আশা করি বিবেকানন্দের আদর্শে, শ্রী শ্রী ঠাকুরের আদর্শে আমরা আরো আলোকিত হব, নিরন্তর আলোকিত থাকব। তাদের জন্য শতকোটি প্রণাম। ভালো থাকবেন সবাই।